আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে। আমরা প্রথম অধ্যায় থেকে ইতিমধ্যে 3টি ক্লাস করে নিয়েছি। প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো দেখে নিই আজকের ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা পার্ট 2। এখান থেকে আমরা আজকে কী কী বিষয় শিখব। প্রথমে আমরা শিখব বায়োমেট্রিক্স সম্পর্কে, তারপরে আমরা জানার চেষ্টা করব বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে, তারপরে আমরা জানব জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, তারপরে আমরা জানব ন্যানো টেকনোলজি সম্পর্কে। মোটামুটি আমরা আজকে এই 4টি বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমে আমরা শিখব বায়োমেট্রিক সম্পর্কে, যে বায়োমেট্রিক কি। তো প্রথমে চলো আমরা চেষ্টা করি যে বায়োমেট্রিকের সংজ্ঞাটা জানার চেষ্টা করি। যে বায়ো অর্থ জীব এবং মেট্রিক অর্থ পরিমাপ। বায়ো অর্থ কি? জীব, আর মেট্রিক অর্থ হলো পরিমাপ। সুতরাং দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক। অর্থাৎ দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপ করার উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় বায়োমেট্রিক। অর্থাৎ বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি। অন্যভাবে আমরা বলতে পারি যে বায়োমেট্রিক্স হলো এমন প্রযুক্তি যা মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিস, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। অর্থাৎ এই বিষয়গুলো কি পরিমাপ করে এবং বিশ্লেষণ করে এবং তারপরে বৈধতা নির্ণয় করে। নিখুঁত নিরাপত্তার জন্য আমরা সাধারণত বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করি। এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটার ডেটাবেজে সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতিপ্রাপ্ত হয়, আর যদি মিল না পাওয়া যায় তাহলে সেটা উনি অবৈধ, অর্থাৎ উনি আগে থেকে উনি নিবন্ধিত নয় এরকম বোঝানো হয়। অর্থাৎ যদি আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করি তাহলে প্রথমে কী করবো, বায়োলজিক্যাল ডেটা, এই যে আমরা বলেছি হাতের কণ্ঠস্বর হতে পারে, হাত হতে পারে, চোখের রেটিনা, আইরিস, বিভিন্ন বিষয়গুলো হতে পারে। তো প্রথমে কি করা হয়, ওই বিষয়গুলো ডাটা আমাদের কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে যখন তাকে ভেরিফাই করার প্রয়োজন পড়ে তখন আগের সঙ্গে সে মিলিয়ে দেখা হয় যে আগে যে তথ্যগুলো রাখা হয়েছিল তার সঙ্গে এটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে বলা হয় যে হ্যাঁ তিনি বৈধ বা সে অনুমতিপ্রাপ্ত হয়, আর যদি না হয় তাহলে বলা হয় যে আসলে সে বৈধ নয়, সে অনুমতিপ্রাপ্ত নয়। চলো আমরা জেনে নেই যে বায়োমেট্রিক্সের প্রকারভেদ। যে বায়োমেট্রিক্সকে গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। ক নম্বর হলো দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স। দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক্স। খ নম্বর হলো আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স। এখন চলো আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ভাবে জেনে আসি যে গঠন এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্সের মধ্যে আবার কী কী প্রকারভেদ রয়েছে, আচরণগত বৈশিষ্ট্যের উপর তোমার কী কী প্রকারভেদ রয়েছে। তো প্রথমে চলো আমরা জানার চেষ্টা করি দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স এর প্রকারভেদ। 1 নম্বরে রয়েছে মুখ বা ফেস রিকগনিশন। এটা কিরকম, যে মুখ বা চেহারার বিভিন্ন অ্যাঙ্গেলগুলো বিশ্লেষণ করে ডাটাগুলো কম্পিউটারে রাখা হয় এবং পরবর্তীতে আবার সেই ডাটাগুলো স্ক্যান করার মাধ্যমে মিলিয়ে দেখা হয় যে আগে রক্ষিত ডাটা এবং পরের ডাটাগুলো একই রকম কিনা। এইভাবে ফেস বা মুখ রিকগনিশন হয়। এখন প্রায় সব স্মার্টফোনেই এই ফেস রিকগনিশন অপশনটা থাকে, অর্থাৎ আমরা আমাদের ফেসের মাধ্যমে মোবাইলকে লক আনলক করতে পারি খুব সহজেই। 2 নম্বর হলো ফিঙ্গারপ্রিন্ট।
ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। এখানে কি করা হয়, আমরা জানি যে প্রত্যেকের ফিঙ্গারে যে রেখাগুলো রয়েছে এগুলো তোমার অদ্বিতীয়, মানে সবার ব্যতিক্রম হয়, একই রকম কারোর সঙ্গে ম্যাচ করে না। তো প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ হাতের ছাপ এই ক্ষেত্রে বিশ্লেষণ করা হয়। 3 নম্বরে হলো হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি কি? হাতের গঠন, শেপ বা আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করা হয়। যে হাতের গঠন, এই যে হাতের শেপগুলো, তারপরে আঙ্গুলের দৈর্ঘ্য কতটুকু, এই বিষয়গুলো কি করা হয়, পরিমাপ করা হয়। এগুলো প্রায় মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে যখন আমরা প্রথমবার স্ক্যান করি তখন এই ডাটাগুলো কম্পিউটারে সেভ করা হয়, এবং পরবর্তী সময়ে যখন সে আবারও হ্যান্ড জিওমেট্রি ইউজ করে তখন দেখা হয় যে আগের ডাটার সঙ্গে তার ওই পরের ডাটা ম্যাচ করছে কিনা, ম্যাচ করলে তাকে ভেরিফাই করা হয় এবং অনুমতিপ্রাপ্ত করা হয়। এরপরে হলো রেটিনা স্ক্যান। চোখের পেছনে অক্ষি পটে রেটিনার মাপ বিশ্লেষণ করা হয়। চোখের পেছনে অর্থাৎ অক্ষি গোলকের এই মাপগুলো আসলে পরিমাপ করা হয়, যেখানে তোমার কতটুকু মানে আমাদের স্পেস রয়েছে, কতটুকু দূরত্ব রয়েছে, এই বিষয়গুলো কি প্রায় সবারই ভিন্ন ভিন্ন হয়। তো এই বিষয়গুলো এখানে পরিমাপ করা হয়, পরিমাপ করে তোমার এখানে ডাটাগুলো বিশ্লেষণ করা হয়। এরপর এর সাথে সম্পর্কিত আরেকটা বিষয় রয়েছে কি, শিরা স্ক্যানার। শিরা স্ক্যানারটা কি? হাত বা কবজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা হয়। এই যে হাত বা এখানে দেখো কবজির যে প্যাটার্ন মানে তোমার এখানে শিরার বিভিন্ন প্যাটার্নগুলো ব্যবহার করা হয়, শিরাগুলো কি অবস্থায় আছে, এগুলো প্রায় এক একজন এক এক রকম হয়। তাহলে এগুলোর মাধ্যমে কি করা যায়, এগুলোর মাধ্যমে তোমার কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা সম্ভব হয়। এরপরে রয়েছে ডিএনএ। যে কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে ডিএনএ এর প্রোফাইলিং তৈরি করা হয় এবং এর মাধ্যমে ব্যক্তিদেরকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা হয়। যে কোনো ব্যক্তির বংশগত পরিচয় বা অন্যান্য বিষয়গুলো খুব সহজেই তোমার ডিএনএ এর মাধ্যমে শনাক্তকরণ করা যায়। এরপরে হলো আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স, যে এর মধ্যে 1 নম্বরে রয়েছে ভয়েস রিকগনিশন। দেখো যে প্রত্যেকের কণ্ঠের ধ্বনির একটা বৈশিষ্ট্য রয়েছে এবং সুরের উচ্চতা এবং সুরের মূর্ছনা বা তোমার স্পন্দনের দ্রুততা ইত্যাদি তোমার ভিন্ন ভিন্ন হয়, আর এগুলো বিশ্লেষণ করার মাধ্যমে খুব সহজেই কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়। কারণ আমার ভয়েস যেরকম, আমার ভয়েসের তোমার উচ্চতা বা সুরের মূর্ছনা অথবা কি স্পন্দন যেটা হয় অন্য আরেকজনের সাথে খুব সহজে এটা ম্যাচ করবে না, ব্যতিক্রম থাকবে, কিছুটা হলেও ব্যতিক্রম থাকবে। এই জন্য কিন্তু আমরা যখন মোবাইলে কথা বলি, কি কথা বলছে আমরা তার ভয়েসটা শুনে বলতে পারি যে হ্যাঁ আপনি এমক বলছেন, বা পরিচিত হলে আমরা সহজে বলে ফেলতে পারি যে হ্যাঁ আপনি এরকম আত্মীয় বলছেন, আপনি এরকম বলা যায়। কারণটা কি? কারণ সবারই ভয়েস একটু না একটু ব্যতিক্রম থাকে। এরপর হলো সিগনেচার স্ক্যানার। সিগনেচার স্ক্যানার অর্থাৎ হাতের বিভিন্ন তোমার যে সিগনেচারগুলো হয়, সিগনেচারের তোমার লেখার স্টাইলটা, লেখার বা টেক্সটের তুমি যে সাইন করেছি বা আমরা সাইনগুলো করি, তার বিভিন্ন অক্ষরের যে স্টাইলগুলো রয়েছে প্রায় এটা এক একজনের এক একটা স্টাইলই, বা এর দূরত্ব বা কতটুকু দ্রুত সময় আমরা এগুলো করতে পারি, এই বিষয়গুলো একটু পার্থক্য থাকে। তাহলে এর উপর ভিত্তি করে কি করা যায়, তোমার পার্থক্য করা যায় যে আসলে এটা কি তার অরিজিনাল সাইন নাকি অন্য কারো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো টাইপিং কিস্ট্রোক। টাইপিং কিস্ট্রোক এটা হলো এরকম যে নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা হয় এবং বিশ্লেষণ করা হয়। অর্থাৎ আমরা যখন কোনো পাসওয়ার্ড দিই, আমরা কত সময়ে দিই এবং কত সময় পর পর আমরা কিগুলো প্রেস করি, এগুলো কম্পিউটার সেটা মনে রাখে, এবং পরবর্তী সময় যখন আমরা আবারও পাসওয়ার্ড দিই তখন সে দেখে যে কত সময় আমরা সেই পাসওয়ার্ডগুলো আমরা এন্ট্রি করতে পারছি, বা এখানে কোনো আমরা এরর করছি না, বারবার করছে কিনা। তো এগুলোর উপর ভিত্তি করে কিন্তু সে শনাক্তকরণ করতে পারে। কারণ প্রথম যিনি রিয়েল ইউজার, সে যখন পাসওয়ার্ডগুলো টাইপ করবে তার কিন্তু একই রকম সময় প্রায় লাগবে, আর যিনি যদি কেউ ফেক করতে চান তাহলে তার সময় বেশি লাগতে পারে, কয়েকবার রিট্রাই করা হতে পারে। তাহলে এক্ষেত্রে কিন্তু সহজে ভেরিফাই করা যায়। এরপরে চলো আমরা জেনে আসি যে বায়োমেট্রিক্সের ব্যবহার হয় কোথায়। বায়োমেট্রিক্সের বহুবিধ ব্যবহার রয়েছে, তো আমরা এখানে কয়েকটি ব্যবহার দেখাচ্ছি। প্রথম বিচার বিভাগের ক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে যে মৃতদেহ শনাক্তকরণ করা, যদি কোনো ব্যক্তি মৃত অবস্থা থাকে হয়ে যায় বা পুড়ে যায় নষ্ট হয়ে যায়, তারপরে তো ডিএনএ টেস্ট করার মাধ্যমে খুব সহজেই এই মৃতদেহটা শনাক্তকরণ করা যায়। তোমরা জানো যে রানা প্লাজা এখানে অনেকেই এরকম মারা গিয়েছিলেন,
বা অনেকে একদম মানে পচেও গিয়েছেন, এই অবস্থা ছিল অনেকদিন থাকার পরে। তারপরে কি এগুলো ডিএনএ এর মাধ্যমে তোমার এই শনাক্তকরণ করা সম্ভব হয়েছে অনেককেই। অপরাধী শনাক্তকরণ করা, অনেক সময় অপরাধী প্লাস্টিক সার্জারি করে বা অন্য কোনো উপায়ে তার মুখাবয়ব বা অন্যান্য বিষয় চেঞ্জ করে ফেলে। এক্ষেত্রে ডিএনএ টেস্ট করার মাধ্যমে সত্যিকার অপরাধীকে শনাক্তকরণ করা যায়। পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তন করা যায়, যে একজন বাচ্চার বা শিশুর প্রকৃত পিতামাতাকে শনাক্তন করা যায়। তারপরে হারানো শিশুর পরিচয় বের করা যায়। এরপরে আমরা আলোচনা করতে পারি সরকারি বিভাগের ক্ষেত্রে কি প্রয়োজন পড়ে বায়োমেট্রিক্স। যেমন 1 নম্বরে আমরা পরিচয়পত্র, বায়োমেট্রিক্স, পাসপোর্ট। যেন আমাদের সবার যাদের পরিচয়পত্র আছে সবারই কিন্তু তোমার কি আমাদের এই বায়োমেট্রিক্স ব্যবহার করেছে, বায়োমেট্রিক্স ব্যবহার করে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে বা চোখের রেটিনা স্ক্যান করা হয়েছে। এরপরে কি বায়োমেট্রিক্স পাসপোর্ট, এখন পাসপোর্ট করতে গেলে অবশ্যই বায়োমেট্রিক্স পাসপোর্ট করতে হয়। তারপরে মোবাইলের সিম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই বায়োমেট্রিক প্রয়োজন পড়ে। ড্রাইভিং লাইসেন্স ও ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। সম্পদ বন্টন, সীমা বা বর্ডার অতিক্রম, যখন আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, যে কে যাচ্ছেন, যে রিয়েল পরিচয় তোমার জানার জন্য কি এই বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পারি যে বাণিজ্যিক বিভাগের ক্ষেত্রে কি কি প্রয়োজন পড়ে, যেমন এটিএম ও অনলাইন ব্যাংকিং ক্ষেত্রে তোমার বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। সহজে আমরা হাতের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারি। প্রবেশ নিয়ন্ত্রণ ও কম্পিউটার লগ ইন, যে আমাদের যদি অফিসে কে আসবে কে আসবে না, যদি বায়োমেট্রিক্স যদি থাকে, যে একমাত্র যিনি রিয়েল মানে যার এখানে আসার কথা বা যে ব্যক্তি মানে এখানে ইউজার বা যিনি অফিসে জব করেন, এরকম ব্যক্তি যখনই আসবে তখন ফিঙ্গারপ্রিন্ট দিলে আমাদের দরজাটা খুলে যাবে অথবা এটা লক অবস্থা থাকবে। তার মানে কি আমরা প্রবেশে নিয়ন্ত্রণ করতে পারি, যে কেউ ইচ্ছা করলে এসে প্রবেশ করতে পারবে না। তারপরে কম্পিউটার লগ ইনের ক্ষেত্রে, কম্পিউটার বা মোবাইলে লগ ইনের ক্ষেত্রে কি আমরা বায়োমেট্রিক ব্যবহার করে থাকি। তারপরে মোবাইল ফোনে তো ব্যবহার করি, ই কমার্স ও স্মার্ট কার্ডে ব্যবহার করে থাকি আমরা। এরপরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জন্য উপস্থিতি যাচাই করার ক্ষেত্রে, অযাচিত ব্যক্তি অনুপ্রবেশ রোধ, তারপরে তোমার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করতে পারি। তারপরে অফিস আদালতের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায়, যে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি যাচাই, যে কোন কর্মকর্তা কর্মচারী আসছেন বা কে এখন অ্যাবসেন্ট আছেন। তারপরে প্রতিষ্ঠানে অযাচিত ব্যক্তির প্রবেশ রোধ, বেতন ভাতা ও ওভার টাইম হিসাব করা, যে কে কতক্ষণ ওভার টাইম করলে স্বয়ংক্রিয়ভাবে যখন সে অফিস থেকে বের হয়ে যাবে তখন কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বুঝে নেবে সে কত ঘন্টা ওভার টাইম করেছে, বেতন কত হবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। অফিসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও বায়োমেট্রিক ব্যবহার করা হয়। এখন চলো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখি, বায়োমেট্রিক্সের একটি অংশ বায়ো ইনফরমেটিক্স। চলো আমরা বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে জানার চেষ্টা করি। বায়ো ইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হলো এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করে। মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ের গবেষণায় ইনফরমেটিক্সের অন্তর্ভুক্ত। কি বলা হলো, ইনফরমেটিক্স মূলত জৈব তথ্যবিজ্ঞান, এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন, জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করে। অর্থাৎ যখন জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার কম্পিউটার প্রযুক্তি, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান বিজ্ঞান এই সকল প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় কি বায়ো ইনফরমেটিক্স। আর কি করে, একটা আণবিক পর্যায়ে অতি ক্ষুদ্র পর্যায়ে গবেষণা করা হয় এই বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে। যদি আমরা উইকিপিডিয়ার সংজ্ঞাটা পড়ে নিই তাহলে আমরা এরকম দেখতে পাই যে বায়ো ইনফরমেটিক্স হলো এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝানোর জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করে। কি বলা হচ্ছে এখানে, আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে, অর্থাৎ বিভিন্ন জীবের ডেটা বিশ্লেষণ করে বোঝানোর জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করে। অর্থাৎ এই ইনফরমেশনের ক্ষেত্রে কি কি সফটওয়্যার ব্যবহার করা লাগতে পারে সেই সকল টুলসগুলো উন্নয়ন করে। তাই আমরা সংক্ষেপে বলতে পারি জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কোনো কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয় তখন তাকে বায়ো ইনফরমেটিক্স বলে। কি আমি আবার বলছি, জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কোনো কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয় তখন তাকে বায়ো ইনফরমেটিক্স বলে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হলো বায়ো ইনফরমেটিক্স এর শাখা বা বিষয়।
সাধারণত 4টি ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে। শাখা 4টি হলো: 1 নম্বরে আণবিক বিদ্যা। কি বিদ্যা? আণবিক বিদ্যা। 2 নম্বরে হলো ডেটাবেস, যে আসলে আমরা ডাটাগুলো যখন আমরা সংরক্ষণ করব, সেগুলো সংরক্ষণ করার জন্য কি প্রয়োজন পড়ে? আমাদের ডাটাগুলো কোথাও না কোথাও সেভ করার প্রয়োজন পড়বে। তাই এক্ষেত্রে আমাদের ডাটাবেস সফটওয়্যার প্রয়োজন পড়বে, কম্পিউটার সাহায্যে নিতে হবে। তারপরে হলো আমাদের প্রোগ্রামিং, যে এক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামিং এর প্রয়োজন পড়বে। যেমন দেখো এখানে আমাদের জাভা, সি প্লাস, রাবি বা পাইথন, অবজেক্টিভ বা এছাড়া আমাদের আরো বেশ কিছু প্রোগ্রাম আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করে থাকি। কারণ যখন ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করব, তখন নিশ্চয়ই কোনো না কোনো প্রোগ্রামের হেল্প আমাদের নিতে হবে। সর্বশেষ বিষয় হলো গণিত ও পরিসংখ্যান। গণিত ও পরিসংখ্যান, এক্ষেত্রে গণিত এবং পরিসংখ্যানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করতে হবে এবং কতটা সেটা সম্ভবপর, বাস্তব সম্ভব কিনা, এই বিষয়গুলো কি করা হয়? বিচার বিশ্লেষণ করা হয়। এরপর হলো যে আমরা বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার কোথায় করি, কোন কোন ক্ষেত্রে আমাদের বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার হয়। যেমন মলিকুলার মেডিসিনের ক্ষেত্রে, মলিকুলার বায়োলজিক্যাল বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে, পার্সোনালাইজড মেডিসিন তৈরি করার ক্ষেত্রে, প্রিভেন্টিভ মেডিসিন তৈরি করার ক্ষেত্রে, জিন থেরাপির ক্ষেত্রে, ওষুধ উন্নয়নের ক্ষেত্রে, তারপরে মাইক্রোবায়াল জিনোম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ওয়াস্ট ক্লিন আপের ক্ষেত্রে, আবহাওয়া পরিবর্তন, শিক্ষা, তারপরে বায়োটেকনোলজির ক্ষেত্রে, তারপরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করার ক্ষেত্রে, মাইক্রোবেস এর ফরেনসিক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি করি? বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে থাকি। এছাড়া আরো কয়েকটি ক্ষেত্র রয়েছে, যেমন বায়ু উৎপাদন, বিবর্তন শিক্ষা, শস্য উন্নয়ন, কীট প্রতিরোধ, পুষ্টির মান উন্নয়ন, খরা প্রতিরোধ উন্নয়ন, এরকম বেশ কিছু ক্ষেত্রে আমরা কি করি? যে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার করে থাকি। এছাড়াও যেমন আরো ভেটেরিনারি বিজ্ঞান, জেনেটিক ও জিনোম ডেটার মধ্যে তুলনা করা, জিন ফাইন্ডিং গবেষণা, জিন বিবর্তনের নকশা তৈরি, ডিএনএ অ্যানালাইসিস ও নতুন ডিএনএ সিকোয়েন্স তৈরি করা, বিকল্প শক্তির উৎস তৈরি করা বা খুঁজে বের করা, এই ক্ষেত্রেও আমরা কি করি? বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে থাকি। এবার চলো আমরা জেনে নেই বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে কি পার্থক্য রয়েছে। যদি আমরা নিচে চারটি খেয়াল করি, তাহলে আমরা একদম বুঝতে পারবো যে বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডাটা মাপা ও বিশ্লেষণ করার বিজ্ঞান। অপরদিকে বায়ো ইনফরমেটিক্স কি? যে জীববিজ্ঞানের সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করাই হলো বায়ো ইনফরমেটিক্স। আবার এখানে বলা হচ্ছে যে এই প্রযুক্তি মানুষের দেহের বৈশিষ্ট্য, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, আইরিশ, কণ্ঠস্বর ইত্যাদি মেপে বিশ্লেষণ করে বৈধতা পরিমাপ করে। আর এক্ষেত্রে কি? এই সকল ডাটাগুলো কি করা হয়? অ্যানালাইসিস করা হয়। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে কি? জেনেটিক্স ও ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে কি করা হয়? বায়োমেট্রিক্সের ক্ষেত্রে মানুষের বায়োলজিক্যাল ডাটা কম্পিউটারের ডাটাবেজে সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে এসব ডাটা স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। আর এক্ষেত্রে যে বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিমূলক ডাটা সংরক্ষণে সহায়তা করে এবং প্যাটার্ন রিকগনিশন এবং অ্যালগরিদমিক ডাটা মাইনিং করা যায়। এটি তুলনামূলকভাবে কম ব্যয়বহুল প্রযুক্তি। এটি অত্যন্ত ব্যয়বহুল, অর্থাৎ বায়োমেট্রিক্স কম ব্যয়বহুল, আর যখন আমরা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করবো এটা অনেক ব্যয়বহুল। যে সকল আমরা ইকুইপমেন্টগুলো ব্যবহার করব, তারপরে রিসার্চের ক্ষেত্রে অনেকটা ব্যয়বহুল একটা বিষয়। এই পর্যায়ে চলো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করি। তোমাদের সিলেবাসে এটাও রয়েছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। তো আশা করি তোমরা ইতিমধ্যে বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এরই একটা অংশ হলো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যে বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে। কি বলা হচ্ছে? বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে। জিনোম তাহলে কি? জিনোম হলো কোনো জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য। সংক্ষেপে আমরা বলতে পারি কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে কি করা? পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে আমরা কি বলতে পারি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা বলতে পারি।
জিন কৌশলের মাধ্যমে জীবন পরিবর্তনের মূল নীতি। সর্বপ্রথমে যে জিনটি দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে তাকে কি করতে হবে? আলাদা করতে হবে। তারপরে হলো নির্বাচিত ডিএনএ কে বহন করার জন্য একটি বাহক বা ইকয়েল ব্যাকটেরিয়া নির্বাচন করতে হবে। 3 নম্বর হলো নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ থেকে সুবিধামতো ডিএনএ প্লাজমিড অংশ কেটে দিতে হবে। 4 নম্বর আমাদের রয়েছে নির্বাচিত ডিএনএ কে কর্তনকৃত প্লাজমিডে প্রবেশ করানো এবং লাইগেজ এনজাইমের মাধ্যমে একটি ডিএনএ এর জিন অন্য একটি জিনের দ্বৈবচন মানে কি? লটারির মাধ্যমে প্রতিস্থাপন করা, অথবা কি ডিএনএটি একটি নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করা। তাপ ইলেকট্রিক শক দিয়ে একটি ডিএনএ কে ব্যাকটেরিয়া কোষে ঢোকানো যায়। পরিবর্তনকৃত প্লাজমিড ডিএনএ কে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। আমাদের তোমার মূলনীতির মধ্যে 5 নম্বর মূলনীতি হলো বিভিন্ন প্রাণীতে ডিএনএ সমূহ মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রাণী কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়। কোথায় প্রবেশ করানো হয়? প্রাণী কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়। 6 নম্বর হলো আমাদের যে ডিএনএ নতুন জিন তৈরি করবে তাকে ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করা। কিসে রূপান্তরিত করা? ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করা হয়। অথবা উক্ত ব্যাকটেরিয়া উদ্ভিদের মধ্যে একটি টিউমার তৈরি করবে এবং তা থেকে প্রাকৃতিকভাবে নতুন জিএমও তৈরি হবে। কি হবে? নতুন জিএমও তৈরি হবে। তাহলে এগুলো ছিল আমাদের কয়েকটি মূল নীতি। এখন চলো আমরা দেখে নিই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি পূর্ণাঙ্গ ধাপ সমূহ চিত্রের মাধ্যমে। এখানে একটি ডিএনএ ইঞ্জিনিয়ারিং এর পূর্ণাঙ্গ ধাপ। স্টেপ 1 এ ব্যাকটেরিয়াম বা প্লাজমিড অংশ, স্টেপ 2 তে প্লাজমিড কাট বাই এনজাইম, তারপরে স্টেপ 2 তে হিউম্যান ইনসুলিন যিনি ইজ ইনসার্টেড ইনটু প্লাজমিড, তারপরে তোমার নিউ ব্যাকটেরিয়াম, তারপরে ইনসুলিন। তাহলে কি হয়ে গেল? স্টেপ 1 থেকে 1 2 3 4 5 6 এ এসে আমাদের জিনটা পরিবর্তন হয়ে গেল। এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা পূর্ণাঙ্গ ধাপ। এইবারে চলো আমরা জেনে নেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। বর্তমান বিশ্বে পরিবেশ রক্ষা, মানব স্বাস্থ্যের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, শিল্পজাত দ্রব্য উৎপাদন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও আর্থিক অবস্থার উন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেশ প্রভাব বিস্তার করছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করা হলো। ইনসুলিন তৈরি করার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইনসুলিন তৈরি করার ক্ষেত্রে। যে আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ইনসুলিন তৈরি করতে হয়। যার মানবদেহের ইনসুলিন ক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সুফল। ইনসুলিন ডায়াবেটিক রোগের চিকিৎসা প্রয়োজন মনে হয় বা ব্যবহার করা হয়। উন্নত মানের ফসল উৎপাদন। ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপক ভূমিকা বা ব্যাপক ব্যবহার হচ্ছে। যেমন এই সয়াবিন, তারপরে ভুট্টা, তারপরে মনে করো তুলা, তারপরে তৈলবীজ, টমেটো, তারপরে পেঁপে ইত্যাদি ক্ষেত্রে তোমার জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি এবং পোকামাকড় ও অন্যান্য উদ্ভিদনাশক, ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। অর্থাৎ এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এগুলো কিভাবে বেশি পরিমাণে প্রোডাকশন করা যায় এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ বা অন্যান্য ছত্রাক ভাইরাস আক্রমণ কি করে রোধ করা যায়, সেক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপরে হলো রোগের চিকিৎসা। বিভিন্ন রোগের চিকিৎসা ক্ষেত্রে কি তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয়। যেমন জিন থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি বড় সুফল। কি? জিন থেরাপি। জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা এবং ত্রুটিপূর্ণভাবে জিন পরিবর্তন করে তোমার কি করা যায়? রোগীকে সুস্থ করে তোলা যায়। ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন। নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক তোমার সাবস্টিটিউশনাল ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা সম্ভব হয়। অর্থাৎ তোমার জিনের ক্লোনিং দ্বারা কি করা যায়? নতুন নতুন এরকম ধরনের তোমার সফিস্টিকেটেড ফার্মাসিউটিক্যাল পণ্য প্রোডাকশন করা যায়। তারপরে বলতে পারি আমরা যে হরমোন তৈরি করার ক্ষেত্রে, যেমন দেখো যে বিভিন্ন ক্ষেত্রে যে বেটে একটা রোগ হয় যে তোমার গ্রোথ হরমোন এর কারণে মানুষের বামনত্ব হয়। এই ক্ষেত্রে তোমার এই জিন পরিবর্তনের মাধ্যমে হরমোন তৈরি করে এই বেটে বা বামনত্ব রোধ করা সম্ভব হয়। এরপরে ভাইরাস নাশক।
অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি বিভিন্ন ধরনের ইন্টারফেরন মানব কোষ থেকে নিঃসৃত এক ধরনের রস ভাইরাস নাশক বা অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কি করা যায়, তোমার এই ভাইরাস নাশক বিভিন্ন পণ্য তৈরি করা যায় বা মেডিসিন তৈরি করা সম্ভব হয়। টিকা ও জ্বালানি তৈরি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন এনজাইম উৎপাদন করা যায়। এগুলো দিয়ে প্রচুর সংখ্যায় তোমার কি করা যায়, টিকা বা সম্পূরক তৈরি করা সম্ভব হয়। এছাড়া জ্বালানি তৈরিতেও এগুলো ব্যবহৃত হয়। এরপরে মৎস্য উন্নয়ন। দেখা যায় কি স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে মাগুর, কার্প, তারপরে তোমার তেলাপিয়া, এই সকল মাছে কি করা যায়, অনেক সাইজ বড় করা যায়। যেমন দেখো এখন আমরা অনেক বড় বড় সাইজের তেলাপিয়া মাছ পাচ্ছি, মাগুর মাছ পাচ্ছি, কার্প পাচ্ছি। মূলত এগুলো কি স্যামন মাছের জিন স্থানান্তর করে এগুলোর মধ্যে প্রতিস্থাপন করার মাধ্যমে বড় বড় আকারে আমরা এই মাছগুলো পাচ্ছি। এরপরে হলো পরিবেশ সুরক্ষা। বিজ্ঞানীরা জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন ব্যাকটেরিয়া তৈরি করছেন যা পরিবেশ সুরক্ষায় অবদান রাখছে। তারপরে হলো জেনেটিক ত্রুটিপূর্ণ তার নির্ণয়, ত্রুটিসমূহ নির্ণয়। তো জেনেটিক্যালি ভাবে অনেক সময় বিভিন্ন ত্রুটি থাকে। তো বিজ্ঞানীরা তোমার কি গর্ভবতী মহিলাদের ফেটিসাস দেখে সন্তানের জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয় করতে পারে এবং পিতামাতা ও ডাক্তার মিলে শিশুর জন্মের পূর্বে ওই সমস্যার সমাধান করা সম্ভব হয়। তাহলে এই সকল কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। এরপরে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের প্রেক্ষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কতটা ব্যবহার্য, কতটা প্রয়োগ করা যায়। চলো আমরা একটা প্রতিবেদন দেখি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। দেশে ধান, পাট, আখ প্রভৃতি গবেষণা কেন্দ্রে প্রতিনিয়ত উন্নত মানের সার, বীজ আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ব্যাপক সফলতাও অর্জন করছে। বাংলাদেশে মিষ্টি আপেল, কোল, পেয়ারা, পেঁপে প্রভৃতি ফসলের উন্নত বীজ আবিষ্কারের ফলে এই ফলগুলো এখন ব্যাপক অর্থকরী ফসলের ভূমিকা রেখে চলেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশের বিশেষ সাফল্য হলো পাটের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স আবিষ্কার। বাংলাদেশের প্রখ্যাত জিন তত্ত্ববিদ ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট গবেষণা কেন্দ্র এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফট এর একদল তরুণ উদ্যমী বিজ্ঞানী ও গবেষকগণের যৌথ প্রচেষ্টা 2010 সালের মাঝামাঝিতে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়। ডক্টর মাকসুদুল আলম এর আগেও পেঁপেরও জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন। তার মানে পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচন, পেঁপের জিনোম সিকোয়েন্স উন্মোচন আমাদের বাংলাদেশে সম্ভব হয়েছে। তাই আমরা বলতে পারি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার আমাদের কান্ট্রিতে যথেষ্ট অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এরপরে আমরা শিখবো আজকের পাঠের শেষ আলোচনা, তা হলো ন্যানো টেকনোলজি। কি শিখবো আমরা? ন্যানো টেকনোলজি। ন্যানোমিটার হলো পরিমাপের একক। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, যা মানুষের চুলের ব্যাসের 80,000 ভাগের 1 ভাগ। 80,000 ভাগের 1 ভাগ। অর্থাৎ 1 ন্যানোমিটার সমান হলো তোমার কি অন্যভাবে বলি আমরা 100 কোটি ভাগের 1 ভাগ। ন্যানোমিটার স্কেলের সাথে সম্পর্কিত প্রযুক্তিকে ন্যানো প্রযুক্তি বলে। যদি আমরা সংক্ষেপে সংজ্ঞাটা বলি এরকম বলতে পারি, ন্যানোমিটার স্কেলের সাথে সম্পর্কিত প্রযুক্তিকে ন্যানো প্রযুক্তি বলে। ন্যানো প্রযুক্তি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। ন্যানো প্রযুক্তি কি? ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি হলো পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস, যেমন রোবট তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। সাধারণত ন্যানো প্রযুক্তিতে যেসব কাজ করা হয় তা অবশ্যই 1 থেকে 100 ন্যানোমিটার এর মধ্যে হয়ে থাকে। এবার চলো আমরা দেখে নেই যে ন্যানো টেকনোলজি আমরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করে থাকি বা ব্যবহার করে থাকি। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজির প্রয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এই প্রযুক্তি ব্যবহার করে মরণব্যাধি, ক্যান্সার চিকিৎসা, উন্নত ঔষধ, মেডিকেল ডিভাইস, গৃহস্থালিত ব্যবহৃত পণ্য, পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি, সবুজ জ্বালানি, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন ধরনের উন্নত মানের পণ্য তৈরি করা হচ্ছে। নিচে এর কিছু এক্সাম্পল দেওয়া হলো। কম্পিউটার হার্ডওয়্যার তৈরি। কি তৈরি? কম্পিউটার হার্ডওয়্যার তৈরি। যে কম্পিউটার মেমোরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার এবং ভিডিও গেমস কনসোল তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। ন্যানো রোবট। যে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরি করার গবেষণা চলছে। এই ধরনের রোবট মানবদেহের অভ্যন্তরে অস্ত্রোপচার করতেও সক্ষম হবে। ইলেকট্রনিক্স প্রযুক্তি। বিদ্যুৎ খরচ, ওজন এবং আকৃতি কমিয়ে কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। জ্বালানি। যে কম খরচে নিম্নমানের কাঁচামালের মাধ্যমে জ্বালানি তৈরি করা এবং বিভিন্ন প্রকার ব্যাটারি ও হাইড্রোজেন আয়নের জন্য ফুয়েল সেল তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। প্যাকেজিং ও প্রলেপ তৈরি করা। খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর কাজে এবং বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে এই প্রযুক্তি ব্যবহার হয়। তারপরে ঔষধ তৈরি। ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ওষুধ প্রয়োগ করা যায়, ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তৈরিকৃত ঔষধকে স্মার্ট ড্রাগও বলা হয়। তাহলে ওষুধ তৈরির ক্ষেত্রে কি ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। আবার রয়েছে আমাদের বস্ত্র শিল্প। যে বস্ত্র শিল্পে কাপড়ের ওজন ও ঘনত্ব উন্নতিকল্পে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। এরপরে ক্যান্সার নির্ণয় ও নিরাময়। ন্যানো সেন্সর ব্যবহার করে মানবদেহের রক্তের ভেতরে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বায়োমার্কার সম্পূর্ণভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। ন্যানো সুইচ ব্যবহার করে সূক্ষ্মভাবে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত কোষ ওষুধ প্রয়োগ করে ক্যান্সার কোষ ধ্বংস করা যায়। তারপরে রয়েছে আমাদের খেলাধুলার সামগ্রী। টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, বাতাসে গলফ বলের পজিশন ঠিক রাখার জন্য, রকেটের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়াও খেলোয়াড়দের জুতো, মোজা, ট্রাউজার এগুলো স্থায়িত্ব বৃদ্ধি এবং আরামপ্রদ করার জন্য ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। এরপরে বাতাস পরিশোধন। শিল্প কারখানা হতে নির্গত ক্ষতিকারক ধোঁয়াকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্ষতিকারক গ্যাসে রূপান্তরের মাধ্যমে অক্ষতিকারক গ্যাসের রূপান্তরের মাধ্যমে বাতাস পরিশোধন করতে পারে। মানে ক্ষতিকারক গ্যাসকে অক্ষতিকারক গ্যাসে রূপান্তর করে ব্যবহার করা কি ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। মহাকাশ অভিযান। মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন নভোযানকে হালকা করে তৈরি করে জ্বালানির পরিমাণ কমাতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। তারপরে আমাদের ব্যবহার করা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে অনুভূতি সম্পন্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা যায়। যেমন কারো কোনো হাতের সমস্যা থাকলে, হাত যদি কারো না থাকে সেক্ষেত্রে কৃত্রিম হাত লাগিয়ে সেখানেও সেন্সর ইউজ করা যায়, বা পায়ে এরকম সেন্সর ইউজ করে দুর্ঘটনা না হতে হলে। তারপরে রয়েছে তোমার টাইটানিয়াম ডাই অক্সাইড তৈরি। যে সানস্ক্রিন এই ব্যবহৃত টাইটানিয়াম ডাই অক্সাইড তৈরির কাজেও ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। এইগুলো হলো আমাদের ন্যানো প্রযুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ব্যবহার। এবার চলো আমরা জেনে নেই ন্যানো টেকনোলজির অসুবিধা বা ক্ষতিকারক দিক। আমরা অনেক সুবিধা দেখলাম, তাহলে এর কি কি অসুবিধা রয়েছে। এক নম্বর হলো ন্যানো প্রযুক্তির গবেষণা ও প্রয়োগ অনেক ব্যয়সাধ্য, কারণ এর ডিভাইসগুলো একটু দামি। প্রচলিত শিল্প প্রতিষ্ঠান বা ফার্মে এই প্রযুক্তি ব্যবহারের ফলে অনেকেই কর্মহীন হয়ে যাবে। অনেক ন্যানো প্রোডাক্টস মানুষের মস্তিষ্ক ও ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব বিধায় যুদ্ধক্ষেত্রে আরো ভয়াবহ আশঙ্কা করা হচ্ছে, মানে আরো ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে পানি ও বায়ু দূষণ হতে পারে, যা মানুষ ও অন্যান্য প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকারক। এই প্রযুক্তির ভুল ব্যবহার বিরাট ক্ষতি করতে পারে। এগুলো হলো ন্যানো প্রযুক্তির কিছু ক্ষতিকারক দিক। তো আশা করি তোমরা আজকের আলোচনাটা বুঝতে পেরেছো। বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, তারপরে আমাদের ন্যানো প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবা এবং পরবর্তী সুযোগ পেলে বইটাও দেখবা। আমি চেষ্টা করেছি বিভিন্ন বই থেকে যে সারাংশগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার।
যদি এই ভিডিওটি দেখো তাহলে মোটামুটি আশা করি তোমাদের মানে পরীক্ষার মতো বিভিন্ন কোশ্চেন অ্যান্সার তোমরা করতে পারবা। তো আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো দেখেছো, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় ক্লাস। ওই 3টি ক্লাসেও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছিল, সেগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিবা। এবং আগামী ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ। তো সকলকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।